আঙ্গুল দেখি যে এটা পুড়ে গেছিল। তো পুড়ে যাওয়ার পর এই যে একটা কথা আছে না, যে ভাঙা পা নাকি আবার গর্তে পড়ে। তো আমার এটা মানে এই আঙ্গুল দুইটা আবার কীরকম ভাবে মানে এতটা মানে ডিস্ট্রয় হয়েছে কীভাবে আমি বলি। ফেসবুক লাইভে নিজের গোপন তথ্য ফাঁস করলেন ইলিয়াস কাঞ্চন। ঢালিউডের অন্যতম সফল চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন একসময় তার নতুন সিনেমা মুক্তির সময় দর্শকের পূর্ণ থাকত প্রেক্ষাগৃহ। 1977 সালে বসুন্ধরা চলচ্চিত্র দিয়ে নায়ক হিসেবে আগমন ঘটে এই নন্দিত অভিনেতার। ছবিতে তার বিপরীতে ছিলেন তখনকার মোস্ট গ্ল্যামারাস নায়িকা ববিতা। দীর্ঘদিনের গোপন তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ফাঁস করলেন 90-এর দশকের ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। বৃহস্পতিবার রাত 12টার পর ভক্তদের সঙ্গে নিজের বেশ কয়েকটি গোপন তথ্য শেয়ার করেন অভিনেতা। প্রথমেই ইলিয়াস কাঞ্চন ভক্তদের উদ্দেশ্যে বলেন, ব্যস্ততার কারণে অনেক দিন ধরে আপনাদের সঙ্গে কথা বলতে পারছি না, ভালো লাগছিল না। আগামীকাল যেহেতু ছুটির দিন, তাই বৃহস্পতিবার দেরি করে ঘুমালেও ক্ষতি নেই, তাই ফেসবুক লাইভে চলে আসলাম। ইলিয়াস কাঞ্চন বলেন, আমি আমার জীবনের কিছু মজার ঘটনা ও দুর্বলতা আপনাদের সঙ্গে শেয়ার করব, যার মধ্যে অন্যতম একটি আমার আঙুল। ছোটবেলায় আমার আমার দুটো আঙুল পুড়ে গিয়েছিল, কিন্তু শুধু পুড়ে যাওয়ার কারণে আমার আঙুল দুটো এত ক্ষতি হয়নি। এর পেছনে রয়েছে আরেকটি কারণ। ছোটবেলার স্মৃতিচারণ করে ইলিয়াস কাঞ্চন বলেন, আমার বাবা চাচারা 7 ভাই ছিলেন। আমার বাবা ছিলেন 4 নম্বর। আমি তখন হামাগুড়ি দিয়ে চলি। তখন বাবার 5 নম্বর ভাই বিয়ে করেন। আমার মা বাবা চাচাদের কাছে শুনি, সে সময় গরম চুলায় আমি হাত দিয়ে দুটি আঙুল পুড়িয়ে ফেলেছিলাম। তখন ঘরে এসেছিল বাবার ভাইয়ের নতুন বউ। তিনি বড় ঘোমটা পরে বাড়িতে হাঁটতেন। একদিন আমি পোড়া আঙুল নিয়ে হামাগুড়ি দিচ্ছিলাম, আর উনিও বড় ঘোমটা দিয়ে হাঁটছিলেন। তারপর যা হলো, তার পা আমার পোড়া আঙুলের মধ্যে পড়ল। এতে আমার আঙুল দুটো আরও থেতলে গেল। বড়রা বলেছিল, ওই সময় চাচির পায়ের চাপা খাওয়ায় আমার পোড়া নরম আঙুল চাচির পায়ের সঙ্গে কিছুক্ষণ লেগেছিল। এরপর থেকেই এই খুঁত নিয়ে আমি বড় হয়েছি। অভিনেতা হিসেবে সিনেমার ক্যারিয়ার প্রসঙ্গে ইলিয়াস কাঞ্চন বলেন, অল্প বয়সে যখন নায়ক ছিলাম তখন অনেক সতর্ক হয়ে কাজ করেছি, যেন পর্দায় আমার এই দুর্বলতা কখনো দেখা না যায়। তবে এখন আমি সে গোপন কথাটা বলছি, এখন তো আমি আর নায়ক নই। এরপর একটু হেসে ইলিয়াস কাঞ্চন বলেন, শুনেছি বলিউডের জনপ্রিয় ঋত্বিক রোশনেরও আঙুলের সমস্যা রয়েছে। তার এক হাতে 5 আঙুলের জায়গায় তিনিও পর্দায় এই সমস্যা ভক্তদের কাছে আড়াল করেন সতর্কভাবেই, কারণ ভক্তরা নায়কদের পারফেক্ট দেখতেই অভ্যস্ত। নায়কের দুর্বলতা তাদের মনে নেতিবাচক প্রভাব ফেলে। তবে এতদিন পরে আপনাদের সঙ্গে কথা বলতে গিয়ে নিজের এই দুর্বলতা আমি শেয়ার করলাম, কারণ এখন না বললে হয়তো কখনোই আর এই মজার ঘটনা কিংবা নিজের দুর্বলতা বলা হবে না। ফেসবুক লাইভে গ্রাম জীবনে বেড়ে ওঠা আরও অনেক অভিজ্ঞতার কথা শেয়ার করলেন ইলিয়াস কাঞ্চন ভক্তদের সঙ্গে। জীবনের অনেকবারই মৃত্যুর মুখোমুখি হয়েছিলেন তিনি, কিন্তু পরম করুণাময় আল্লাহর কৃপায় বেঁচে গেছেন। এমন রোমাঞ্চকর ঘটনাও ভক্তদের সঙ্গে শেয়ার করেন গুণী এই শিল্পী। তো জীবনে এইরকম বহু ঘটনা ঘটেছে। আর হলো গিয়া যে আমাকে একবার সাপেও কেটেছে, এবং সেটা মানে কেউ বুঝতেও পারে নাই কিন্তু। তো আমি শুনলাম আর কি, পরে যখন আমি মানে ভালো হই, তখন আমাকে বলা হয়েছে আমি নাকি প্রায় 1.5 থেকে 2 দিনের মতো আমি ঘুমের মধ্যে ছিলাম, আমার কোনো সেন্স ছিল না আর কি। তো এইখানেও দেখেন আল্লাহর কি একটা রহম। আমার দূর সম্পর্কে একটা মানে দাদা, তো সেই দাদা মানে উনি মানে থাকতেন ইয়েতে, আসামে থাকতেন। তো আসামে থাকতেন, তো উনি ওই একটা সময় আর কি ওনার পরিবার সবাইকে নিয়ে ওনারা চলে আসে আর কি। তো আমাদের পরিবারটা হলো গিয়া, আমার বাবাদের যে পরিবারটা, এটা খুবই মানে একান্নবর্তী একটা পরিবার। যেমন আমার বাবাদের যে মামার যে গোষ্ঠী, তারাও কিন্তু আমাদের বাড়ির একদম লাগোয়া থাকতো আর কি। তো উনি ছিলেন তাদের আত্মীয় আর কি। তো উনি আমাকে ঝাড়ফুঁক করে মানে আমাকে নাকি সুস্থ করেছিলেন আর কি। তো যাই হোক, আমার সেই দাদা সম্পর্কে হয়, উনি বেঁচে নাই। আমি আজকে দোয়া করি, দর্শকরা আপনারাও দোয়া করবেন
আর ওই গ্রামের মানুষগুলো আসলে এত সরল মানুষ, জীবনে ভুল ত্রুটি ওরকম জ্ঞান তো নাই, মানুষের তো ভুল ত্রুটি হয়, হয়তো অনেক ভুল ত্রুটি হয়েছে, অনেক কিছু হয়েছে। আজকে আমি খাস দিলে তার জন্য দোয়া করছি, আল্লাহ যেন তাকে মাফ করে দেন, তার পরিবারের লোকদেরকে মাফ করে দেন। আর তো সেই মানে ওনার জন্যে নাকি আমি সেই সময় আমি ওই সাপের কামড় থেকে আমি বেঁচে গিয়েছিলাম। তো উনি এই ঝাড়ফুঁকটা জানতেন আর কি, আসামে থাকতেন। আসামে তো আপনারা জানেন কামরূপ কামাখ্যা আছে ওইখানে। তো তো যাই হোক, এটা গেল। তারপরে আমার আরেকটা যেটা অসুখ, এটা আমার জীবনে এটা 3বার হয়েছে। আমি প্রথমে আমার মানে দেশের বাড়ি থাকতে একবার হয়েছিল টাইফয়েড। আর টাইফয়েড বোধহয় এটা বোধহয় একদম মানে এর যে জীবাণু এটা বোধহয় শেষ হয় না, থেকে যায় মানুষের শরীরের মধ্যে, কারণ আমাকে দিয়ে আমি জানি যতদূর। তো আমি আগে যখন বাড়বো গল্পগুলো, পরবর্তী সময়ে যে টাইফয়েডের কথা সেটা আমি বলবো। এবং এতটাই মানে আমি সিরিয়াস মানে এই জ্বরটা হয়েছিল আমার, যে তখন আমি বাঁচবো কিনা এটা মানে বলতে পারছিল না আর কি। তো যাই হোক, সেটাতেও আপনাদের এই ইলিয়াস কাঞ্চন বেঁচেছে বলে আজকে আপনাদের সঙ্গে কথা বলতে পারছি। আল্লাহকে শুকরিয়া। আল্লাহ আমাকে বহু জায়গায় বহুভাবে বাঁচিয়েছেন, ওগুলোও আমি আপনাদের সামনে বলব। আরেকটা জিনিস আমি বলি আপনাদেরকে, এটা একদম ছোটবেলার, আর এটা আপনাদের অনেকে হয়েছে কিনা জানি না। সেটি হলো যে আমি খুব ভয় পেতাম রাতের বেলা। আর ওই গ্রামের তো আপনার গিয়ে ওই যে আমাদের যে মনে করেন যে পেশাব পায়খানার জন্য গ্রামের তখনকার দিনে কিন্তু ওরকমভাবে কিন্তু আমরা এখন শহরে কিংবা গ্রামেও কিন্তু এখন মানে বাথরুম, ঘরের মধ্যে বাথরুম করা হয়, পাকা ঘর করা হয়। তখন কিন্তু এটি ছিল না, আপনারা জানেন, যারা পুরনো মানুষ, যারা আমাদের বয়সে যারা, তারা জানে। তো আমি ওই যখন পেশাব লাগতো, ঘুম তো হতে চাইতো না পেশাবের চোটে আর কি। তো অনেক সময় মানে কাকে বলবো, আবার ডাক দেব। তো এটা না করে মনে করেন যে আস্তে আস্তে উঠতাম, উঠে আপনার গিয়ে মানে উঠানের একদম ওই যে যেখানে আমার বাঁধছিল, যেটা বলছি যে আমার চাচা বেঁধেছিল এবং দা দিয়ে জবাই করতেছে, তো এইটার কাছে গিয়ে কোনো রকমের এদিক ওদিক তাকায় কোনো রকম পেশাবটা মানে করে একটা দৌড় দিয়ে আবার ঘরের মধ্যে চলে আসতাম। তো এই যে এই ভয়ের জন্য অনেক সময় পেশাব নিয়েই আর কি শুইতাম। তো যার জন্য অনেক সময় আমি কিন্তু বিছানার মধ্যেও কিন্তু আমি ওই কর্মটি করে ফেলেছি কিন্তু। এবং স্বপ্নে যেটা দেখতাম আর কি, অদ্ভুত একটা ব্যাপার, যে স্বপ্নে দেখতাম যে আমি ওই মানে একটা সেফ জায়গার মধ্যে আমি ওই কর্মটি করছি, পেশাব করছি আর কি। তো মানে স্বপ্নে দেখাচ্ছে, এবং মানে হয়তো দেখা গেল যে আমার সঙ্গে বন্ধু যে ছিল সেও ওই কাজ করতেছে, আমিও করতেছি। পরে তো দেখা গেল সকালবেলা যে বিছানার মধ্যেই ওই কাজ হয়ে গেছে। তো এই যে এই বিষয়গুলো আসলে মানে আপনাদের সঙ্গে কথা বলতে গিয়ে মানে আমি নিজেই মানে আর হয়তো বলা হবে কিনা, মানে যার যে কারণের জন্য আপনাদেরকে আমি শেয়ার করছি এই জিনিসগুলো। আরেকটা যেটা ভয় ছিল সেটাও বলি আপনাদের। সেটা হলো কি, পুকুরের মধ্যে ভয় ছিল আর কি। এবং পুকুরের যে ভয়টা ছিল সেটি হলো গিয়ে যে আপনাদের অনেকে এরকম জানেন, শুনেন হয়তো, যে শিকল নাকি আছে পানির নিচে, নাকি শিকল আছে পুকুরের এখানে, শিকল আছে, ওটা নাকি পায়ের মধ্যে প্যাঁচ দিয়ে টান দিয়ে নিয়ে চলে যায়। তো আমি খুবই যখন ছোট আর কি, তখন আমি যখন পুকুরে যেতাম গোসল করার জন্য, তো আগে পুকুর ঘাটের মধ্যে দাঁড়ায় থাকতাম। কেউ যদি না থাকতো পুকুর ঘাটে, যদি পুকুরে যদি কেউ না থাকতো, তাহলে ওখানে দাঁড়ায় থাকতাম, দাঁড়ায় এদিক ওদিক দেখতাম কেউ আসে কিনা। যখন দেখে যে আসেই না, অনেকক্ষণ হয়ে গেছে, এখন কি করা যাবে, এখন তো কোনো রকমের গোসল করতেই হবে। তো কি করতাম, আস্তে 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 নেমে মানে কোনো রকমে একটুখানি হাঁটু পানির মতো একটু মানে নেমে একটা ডুব দিয়েই আর কি, কোনো রকম একটা ডুব দিয়েই একটা দৌড় মারতাম। আবার এইটুকু যখন সাহস হইতো না, তখন কি করতাম, ওই যে ঘাটের একটা জায়গা পানির কাছাকাছি আর কি বসে হাত দিয়ে, ওইটাকে বলে কাউয়া গোসল, সেই কাউয়া গোসল হাত দিয়ে কোনো রকম এরকম এরকম ভাবে ছিটায় ছুটায় ওই গোসল করে বাড়ি দৌড়ায় চলে যেতাম আর কি। তো এই যে মানে এই জীবন আর কোনোদিন আসবে কিনা,
এবং সেইটা যে একটা জীবন ছিল, এই জীবন আপনাদের সঙ্গে শেয়ার করতে গিয়ে আমার এগুলো মনে পড়ছে আসলে। তো আমি এনজয় করছি, আমি নিজেও এনজয় করছি, আপনাদেরকে জানাতে পেরে আমি এনজয় করছি। অনেকের হয়তো আমার এটার সঙ্গে অনেকের মিলবে, জীবন মিলে যাবে, অনেকের হয়তো মিলবে না। ওই যে যেটি আগেও বলেছিলাম যে যারা এই ধরনের ঘটনা ঘটে নাই, তারা আমার বর্ণনা, আমার এই চোখ দিয়ে আপনারা এই গ্রামকে আপনারা দেখবেন। ওই গ্রাম যে আসলে মানে কতটাই মানে জীবনটা যে কীরকম ছিল মানুষের, সেই জিনিসগুলো আসলে। তো এই যে আপনার এই ভয়ের ব্যাপারগুলো, এবং এই ভয়গুলো আসলে আমি আরও সামনে যাব। ভয় পাওয়ার পিছনে পরবর্তী সময়ে দেখেছি যে কিছু কিছু জিনিস কিন্তু অনেক সত্যি সত্যিই কিন্তু এই ব্যাপারগুলো কিন্তু ছিল আর কি। আমি সেগুলো মানে টাইম টু টাইম আমি এগুলো বলে যাব। তো এই যে এই বিষয়গুলো, তো আজকে আমার মনে হয় যে এই ভয়ের জায়গাগুলোই থাক, আজ আর বাড়াতে চাই না। কারণ আমি দেখেছি যে বেশি বাড়ালে পরে আপনাদের ধৈর্যচ্যুতি হয়ে যায়। তো আজকের মতো আপনাদের প্রতি আল্লাহ তাআলার মানে রহমত বরকত নাজিল হোক সকল মানুষের প্রতি, সকল আমাদের বাংলাদেশিদের প্রতি আল্লাহ তাআলার রহমত বরকত নাজিল করুক। আমরা যেন সুস্থ থাকি, আমরা যেন ভালো থাকি, আমরা যেন নিরাপদে থাকি, এবং আমরা আমাদের দেশটাকে আমরা যেন সত্যিকার অর্থে আমরা সুন্দর করে মানে আমরা যে স্কোপটা, আমাদের যে সুযোগটা এসেছে, সেই সুযোগটা যেন আমরা কাজে লাগাতে পারি। আমরা যেন অধৈর্য যেন না হই, এবং আমাদের মধ্যে যদি পরিবর্তন না আসে, তাহলে এই যে রিফর্ম যেটি যাই বলেন না কেন, যে এই আপনার এইটা রিফর্ম, ওইটা রিফর্ম, এক কমিশন তৈরি করছে, অমুক করছে, তমুক করছে, সব কিছু ঠিক আছে, রিফর্ম করেন, কিন্তু রিফর্মটা করার পর এটা যদি মানুষ না মানে, তাহলে কিন্তু রিফর্মের কোনো ইয়ে নেই। আমাদের আগের যে কনস্টিটিউশন বলেন, আগের যে আইন বলেন, সেগুলোর মধ্যে কি ভালো জিনিসগুলো ছিল না? রোড সেফটির কি ভালো জিনিসগুলো ছিল না? কিন্তু হয় নাই কেন? হয় নাই কারণ হলো যে আমরা যারা এইগুলো প্রয়োগ করি তারা ঠিকমতো প্রয়োগ করি না, আমরা যারা ব্যবহার করি তারা আমরা ঠিকমতো এগুলো ব্যবহার করি না, আমরা আমাদের অধৈর্য হয়ে যায়। এবং আরেকটা জিনিস আমাদের মধ্যে আসে, কি হবে, কিছুই হবে না হয়তো, এতদিন চলছি কিছুই হয় না, আজকে আবার হবে, এরকম মানে মানে ওভার কনফিডেন্সও মানে আমাদেরকে ই করেছে। প্লাস আমাদের মানে আইন না মানার যে সংস্কৃতি, আমাদের নেতাদের মধ্যে থেকে যেগুলো দেখছি, দেখে আসলে আমরা ওটাকে মানব। কারণ যারা বলে তারা যদি না মানে, তাহলে কিন্তু সেই কথাগুলো উল্টা ফল হয়, যে বেটা তুই তো মানুষ না, আবার তুই আমাদেরকে বলছিস। যার জন্য নেতৃত্ব এবং নেতা এটা কিন্তু অনেক বড় ব্যাপার কিন্তু। তো যার জন্য আমি বলবো আপনারা এই সুযোগটাকে আমরা সবাই মিলে চলেন, দেশটাকে একটা সুন্দর জায়গা আমরা নিয়ে যাই। আল্লাহ হাফেজ। আল্লাহ আমাদের সকলের সহায় হন।